অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে বলেছেন তিনি বাংলাদেশের সাহসিকতাকে কুর্নিশ জানান। আমিও সেই সাংবাদিককে চিনি যে প্রশ্নটা করেছে সুমিত, যে বলেছে যে বাংলায় যে আপনি বলেছেন রোহিঙ্গা পাওয়া যাবে, রোহিঙ্গা কোথায়? জ্ঞানেশ কুমার তার জবাব না দিয়ে পালিয়ে গেছেন শব্দটা আমি বলবো। কারণ জ্ঞানেশ কুমাররা যে মিথ্যার বসতিতে বাস করছিলেন, শুভেন্দু অধিকারী যে মিথ্যা কথা বলে চলেছিলেন বাংলায় অনুপ্রবেশকারী, বাংলায় রোহিঙ্গা, তার এখনো অব্দি কোনো সন্ধান এখনো অব্দি যা সার হয়েছে যে পাওয়া যায়। ফলে জ্ঞানেশ কুমার যে রোহিঙ্গা খুঁজতে যে অ্যাপ নিয়ে বেরিয়েছিলেন, সেই অ্যাপটা নিশ্চয়ই লজিক্যাল ডিস্টারবেন্সের অ্যাপ নয়, এবং সেই অ্যাপটা নিশ্চয়ই শুভেন্দু অধিকারী পকেটেও নেই। ফলে রোহিঙ্গা যদি না পাওয়া যায়, তাহলে আমার মনে হয় বাংলার মানুষদের কাছে বিজেপি, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী বড় জোরে ক্ষমা চাওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটা খুব ভালো জিনিস বলেছে, আমার খুব ভালো লেগেছে বক্তব্যটা, যে এই যে মুসলমানদের বয়কটের ডাক দেন, বিরিয়ানি বয়কট করতে হবে, অমুক জিনিস মুসলমানরা বানাচ্ছে, যোগী আদিত্যনাথের ডাক হয়, খুব ভালো বলেছেন যে আমরা এই যে পাজামা পাঞ্জাবি বিভিন্ন ধরনের যে পোশাক পরছি, কিন্তু অধিকাংশ মুসলিম বহনশিল্পীরা তৈরি করে। যদি অমিত শাহকে মুসলমানদের তৈরি পোশাক পরবো না বলে ঘুরে বেড়াতে হয়, তাহলে তো অনেক উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে হবে। এমনিতে অমিত শাহ উলঙ্গই সকলের সামনে, কিন্তু ওনার এই মুসলিম বিদ্বেষ যে কতটা মেকি, উনি শুধুমাত্র দাঙ্গা করে ভোটে জেতার জন্য এটা করেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে পরিষ্কার হয়েছে। আরো একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, এই অমিত শাহ কিন্তু সব মুসলমান বিদ্বেষ চলে যায় যখন ওনার ছেলে গিয়ে সৌদি আরবে পৌঁছয়, যখন ওনার ছেলে গিয়ে দুবাইতে পৌঁছে সেখানে বসে আইপিএল করে। ওনার ছেলে যে আইসিসি কে হেড করে, ক্রিকেট একটি বলও না খেলে জীবনে জয়শাহ যে আইসিসির চেয়ারম্যান হয়েছেন, তার আইসিসির কিন্তু মূল স্পন্সর হচ্ছে সৌদি তেল প্রস্তুতকারক সংস্থা অ্যারামকো। আর উনি সমস্ত কিছু লেনদেন করেন বসে, লেনদেন মানে ক্রিকেটীয় লেনদেন, অন্য লেনদেন আমি জানি না, ক্রিকেটীয় লেনদেন করেন বসে, নয় দুবাই না হলে রিয়াদে বসে। ফলে অমিত শাহর মুসলমান বিদ্বেষটা সত্যি সত্যি আসলে ওনাকে নগ্ন করে দেয় যে উনি কতটা মিথ্যেবাদী, মেকি, স্বার্থপর, খারাপ। এবং অপরদিকে যেই বিষয় নিয়ে আরো বেশি চিন্তার ভাঁজ ভারতবর্ষে, ইরান ইসরায়েলের যুদ্ধ, কিন্তু টান পড়ছে বাঙালিদের বা ভারতীয়দের রান্নাঘরে। এখন শুধু ভারতীয়দের রান্নাঘরে কেন বলছেন? আমাদের অটো ভাড়া বেড়ে গেছে কারণ সিএনজি পাওয়া যাচ্ছে। এই যে পাওয়া যাচ্ছে না, তার কারণটা হচ্ছে এই যে মুসলিম বিদ্বেষ এবং ডোনাল্ড ট্রাম্পকে নিজের বাবা বলা, নেতানিয়াহুকে বন্ধু বলা, ইসরায়েলে গিয়ে ফাদারল্যান্ড বলা। তো এবার ইসরায়েল থেকে তেল নিয়ে আসুন নরেন্দ্র মোদী, ওনার ফাদারল্যান্ড একটু তেল দিক না আমাদের। তেলের জন্য আপনাকে ইরানের সামনে মাথা নোয়াতে হবে, ইরান বা সৌদি আরব আপনাকে তেল দেবে। আর সেই ইরানের উপর যখন ইসরায়েল বোমা মারবে, ইরানের হাজারো হাজারো মানুষকে খুন করবে, তখন নরেন্দ্র মোদী চুপ করেছিলেন বলে আজ আমাদের এই পরিণতিতে নিয়ে এসছে। দেখুন, এই কথাগুলো আমার নেই, কথাগুলো সোনিয়া গান্ধী, তিনি কংগ্রেসের চেয়ারপারসন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের দাসত্ব করতে গিয়ে নরেন্দ্র মোদী, জয়শঙ্কর, অমিত শাহ দেশটাকে একেবারে ডুবিয়ে দিয়েছেন। আমাদের এই যে তেল বা গ্যাসের সংকট হয়েছে কেন ইরান আমাদের বিশ্বাস করে না? এটা বুঝতে হবে যে ইরান আমাদের পরীক্ষিত বন্ধু। সোনিয়া গান্ধী চিঠিটা যদি পড়েন, সোনিয়া গান্ধী বলেছিলেন যে ইরান আমাদের কয়েক হাজার বছরের বন্ধু, পারস্য সভ্যতা আর ভারতীয় সভ্যতা। তখন পারস্যই ইসলাম আসেওনি, তখন থেকে আমাদের সাথে সাংস্কৃতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগ। এবার আপনি মুসলিম বিদ্বেষ দেখাতে গিয়ে ইরানের যখন ইসরায়েল হামলা চালিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খেমেনিকে খুন করা হয়েছে, আমি খুনই বলবো, তখন আপনি প্রতিবাদ করেননি। এখন যদি আপনি ইরানকে বলেন যে হারমুজ প্রণালী দিয়ে আমার জাহাজ আসতে দাও, তাহলে কেন ইরান শুনবে? ইরানেরা ভুলে গেছে যে আপনার আমাদের কত ভারতের লজ্জা। ভারতে একটা ইরানের একটা সামরিক নৌতরি মহড়ার জন্য এসেছিল, আমরা তাকে আদর করে ডেকে এনেছিলাম, তাকে ফেরার সময় আমেরিকা টর্পেডো মেরে ডুবিয়ে দিল। এটা কি কোনো অতিথির কাজ? আমাদের আবারও রিপিট করছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সোনিয়া গান্ধী বলছেন, রাহুল গান্ধী বলছেন, প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে ভারতবর্ষের বিদেশ নীতির যে দুর্বলতা, তাই আমাদের জন্য এই তেল এবং জ্বালানির সংকট ডেকে এনেছে। তা না হলে ইরানের মতো বিশ্বস্ত বন্ধু কেন আমাদের তেল পাঠাচ্ছে না? কেন আমাদের জন্য সাহায্যের হাত মুসলিম দেশগুলো বাড়িয়ে দিচ্ছে না? দেখুন, ট্র্যাজেডি বুঝুন যে আমি এইমাত্র আপনার সঙ্গে কথা বলতে বলতেই যে ফোন টেলারে দেখলাম যে রাশিয়ার থেকে আমাদের শেষ পর্যন্ত তেল কিনতে হচ্ছে, কিন্তু রাশিয়া এর আগে আমাদের তেল ডিসকাউন্টে দিত।
অর্থাৎ ছাড় দিয়ে যেটা খুব পুরনো বন্ধু আমাদের সাথে ওদের রুবেলে কেনা বেচা হতো, রাশিয়া বলে দিয়েছে এবার আর তেল কোনো ছাড়ে দেবো না, যা দাম তাই দেবো। তাহলে এবং সেটাও পারমিশন পাচ্ছে আমেরিকার কাছে তারপর। হ্যাঁ, মানে আমরা যেন আমেরিকার সামনে হুজুর, আমরা যেন মানে শুভেন্দু অধিকারী এবং তার শুভেন্দু অধিকারী বলেছিল আমরা মোদির বাচ্চা, তার বাবা নরেন্দ্র মোদী গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে হাঁটু জোর করে বসে আছে। এবার নরেন্দ্র মোদী আবার ডোনাল্ড ট্রাম্পকে বাবা বলে মনে করেন কিনা আমি জানি না। তাহলে মানে দাদু ঠাকুমা সবাই মিলে কখন দয়া করবেন, কখন শুভেন্দু অধিকারী ভারতের জন্য তেল আনতে পারবেন, তারপরে আমাদের গ্যাস চলবে, রান্নার গ্যাস চলবে। এ লজ্জা আপনি রাখবেন কোথায়?